প্রথমে হচ্ছে আমাদের কাজ। কাজ কি? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা। ঠিক আছে। কোন বস্তুর উপর বল প্রয়োগ করার পরে যদি বস্তুর স্মরণ ঘটে, কি ঘটে? বস্তুর স্মরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল এবং বলের অভিমুখের স্মরণের গুণফলকে বা স্মরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। তাহলে কথাটা কিন্তু মনে রাখতে হবে যে প্রযুক্ত বল ও বলের অভিমুখে স্মরণের উপাংশের গুণফল, স্মরণের কি, উপাংশের গুণফল, এটাই হচ্ছে তোমার কি, কাজ। তাহলে কাজ হচ্ছে কি, এফ এস কস থিটা। এফ প্রযুক্ত বল, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, বাট কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কি রাশি বলো তো? স্কেলার রাশি। তা কাজ হচ্ছে একটা স্কেলার রাশি এবং এদের একক, এসআই একক কি হবে বলো? এসআই একক কি? এসআই একক হচ্ছে জুল। এসআই একক হচ্ছে কি তোমার, জুল। জুলকে আমরা কি বলতে পারি? এফ মানে কি? এফ মানে হচ্ছে বল, বল মানে নিউটন, আর এস মানে হচ্ছে দূরত্ব। তাহলে কি বলতে পারি? নিউটন মিটার বলতে পারি না? তাহলে জুল অথবা নিউটন মিটার যে কোনো একটা একক হইলেই হবে। বলে কাজের একক জুল অথবা নিউটন মিটার। এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে। কি পদ্ধতিতে বলো? এসআই পদ্ধতিতে। তাহলে কাজ মানে হচ্ছে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে সরণের উপাংশ। ঠিক আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে কাজের অভিকর্ষীয় একক কি, এটা জানতে হবে। কাজের অভিকর্ষীয় একক, এটা হচ্ছে কেজি মিটার। কি? কেজি মিটার, খুবই ইম্পর্টেন্ট। আমরা এর আগের অধ্যায়ে পড়ছিলাম যে 1 ক্যালোরি মানে কি, 4.2 জুল। আর 1 জুল মানে হচ্ছে 0.24 ক্যালোরি। এটা কিন্তু এই অধ্যায়েও লাগবে, হ্যাঁ। সো এটা আমরা মনে রাখবো। এখন খেয়াল করো, বলের কাজের অভিকর্ষী এককটা মনে রাখতে হবে, এটা কিন্তু কোশ্চেনে আসে। কেজি মিটার, কেজি মিটার। আচ্ছা, এবার আসো মাত্রা। মাত্রাটা কিভাবে বের করতে হয় বলো? আমরা জানি এফ ইন্টু এস, তাই না? হ্যাঁ। তাহলে এফ মানে কি? এফ মানে হচ্ছে নিউটন, আর এস মানে হচ্ছে মিটার। ঠিক আছে। তাহলে বলো, এফ এর একক কি? এম এল টি ইনভার্স টু, তাই না? আর সাথে কি একটা এল গুণ আছে। মিটার মানে কি? মিটার মানে হচ্ছে দূরত্ব। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা হবে। তাহলে একক কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হচ্ছে মাত্রা। আচ্ছা, এখন যদি বল প্রয়োগ করা হয়, যদি কি করা হয়, বল প্রয়োগ করা হয় কিন্তু কোনো স্মরণ না ঘটে, বল প্রয়োগের ফলে যদি স্মরণ না ঘটে, বল প্রয়োগে বস্তুর যদি স্মরণ না হয়, কি না হয়, স্মরণ না হয়, তাহলে এস কি হবে? এস ইকাল টু জিরো হয়ে যাবে, তাই না? যদি স্মরণ হয় নাই তাহলে কি, কৃত কাজ কি হবে? কৃত কাজ জিরো হয়ে যাবে। তাহলে ডাব্লিউ ইকাল টু কি হবে? জিরো হবে। তাহলে বল প্রয়োগে যদি স্মরণ না হয়, তাহলে কি এস ইকাল টু জিরো, ডাব্লিউ ইকাল টু জিরো, অর্থাৎ কাজ জিরো হয়ে যাবে। আচ্ছা, এবার আসো কৃত কাজ। আর একটা সূত্র জেনে রাখো, কৃত কাজ ইকুয়াল টু কি, টর্ক ইন্টু কৌণিক সরণ। টর্ক ইন্টু কৌণিক সরণ। খেয়াল করো,
টর্ক মানে হচ্ছে কি, আমরা জানি ঘূর্ণন বল কি, ঘূর্ণন বল। তাহলে সরণ মানে কি, আর আমরা জানি তোমার এইটা হলো কৌণিক সরণ, এটা কি সরণ, কৌণিক সরণ। তাহলে মনে রাখবা যদি টি মানে এই টর্কে, টর্কে এই যে এই টাও, টাও মানে হচ্ছে টর্ক, টর্কে যদি চাকা এন সংখ্যক বার ঘুরে, কতবার ঘুরে, এন সংখ্যক বার ঘুরে, তাহলে কাজ কত হবে জানো, কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু 2 পাই এন টি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ঘূর্ণন বলের সাথে সম্পর্ক কৃত কাজের। টর্কের মান দেওয়া থাকলে এবং এন এর মান দেওয়া থাকলে তুমি কাজের মান বের করতে পারবা। অথবা তোমার সরণের মান, কৌণিক সরণ ওমেগা, কৌণিক সরণ মানে কি, ওমেগা মানে হচ্ছে কৌণিক সরণ, এটা দেওয়া থাকলে তুমি বের করতে পারবে, বুঝছো? এখান থেকে জিনিসটা বের করা যায়। তাহলে আমরা এই সূত্রটা জানলাম নতুন। এখন আসো হচ্ছে কয়েকটা এককের নাম পড়ে রাখি। যেমন দেখো, আমরা এক, ওয়ান আর্ক মানে কি, ওয়ান আর্ক মানে হচ্ছে 10⁻⁻⁷ জুল। তার মানে কি বুঝলা, যে 1 জুল মানে কি 10⁻⁷ আর্গ। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আমাদের কাজের একক কি হয়, আর্গ হয়। হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে কাজের একক কি, আর্গ, মনে থাকবে। সিজিএস পদ্ধতিতে কাজের একক কি, আর্গ, এটা আমরা জানি। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি, ফুট পাউন্ডাল। এফপিএস পদ্ধতিতে দেখো, এফপিএস পদ্ধতিতে কাজের একক কি বলো, কাজের একক হচ্ছে তোমার ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল। তাহলে মনে রাখবা, 1 ফুট পাউন্ডাল মানে হচ্ছে 1 ফুট পাউন্ডাল ইকুয়াল টু 4.2 ইন্টু 10⁵ আর্গ। ঠিক আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে গ্রাম সেন্টিমিটার। দেখো, আমরা একটু আগে পড়ছি না যে অভিকর্ষী একক, কাজের অভিকর্ষী একক কোনটা বলছিলাম, কেজি মিটার। এটা ছিল কি, অভিকর্ষী একক। কিসে, এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, কিসে, এসআই পদ্ধতিতে। আচ্ছা, এখন তোমাকে যদি বলে সিজিএস এ কত হবে, সিজিএস এ অভিকর্ষী এককটা কত হবে, তাহলে কেজির জায়গায় হবে কি, কেজির জায়গায় হবে গ্রাম, আর মিটারের জায়গায় হবে সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করা হয় সিজিএস এ কত হবে অভিকর্ষী এককটা, তাহলে বলবা গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার। তাহলে মনে রাখবা, 1 গ্রাম সেন্টিমিটার মানে হচ্ছে 980 আর্গ, 980 আর্গ। তাহলে অভিকর্ষীয়তে যদি হয় কেজি মিটার, কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, তাহলে সিজিএস এ কত হবে, কেজির জায়গা হবে গ্রাম, আর মিটারের জায়গা হবে সেন্টিমিটার। তাহলে কি হবে, 1 গ্রাম সেন্টিমিটার ইকুয়াল টু 980 আর্গ, মনে থাকবে। আচ্ছা, তাহলে এটা গেল। মা ক্লাস শুরু হইলো। এখন আসো তোমার আধুনিক আমার ইয়ারফোনটা দেখছো, তুই যে তুই শয়তানটা লাগাই দাও। দেখো, আধুনিক পদ্ধতিতে বা আধুনিক পদার্থবিজ্ঞানে, লেখো আধুনিক পদার্থবিজ্ঞানে, আধুনিক পদার্থ, আধুনিক কথা
বিজ্ঞানে কাজ বা শক্তির পরিমাপের জন্য পরিমাপের জন্য ইলেকট্রন ভোল্ট একক ব্যবহার করা হয়। কোনটা? ইলেকট্রন ভোল্ট একক। কোন ভোল্ট? ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, মনে রাখবা, 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল। এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানে কাজ বা শক্তি পরিমাপের একক, 1 ইলেকট্রন ভোল্ট। মনে থাকবে। এবার আসা হচ্ছে বল, সরণের দিক এবং কাজ। বলের দ্বারা কাজ মানে কি? বলের দ্বারা কাজ মানে কি বোঝায়? অর্থাৎ পজিটিভ কাজ কি বুঝাবে? পজিটিভ ধনাত্মক কাজ বুঝাবে। ঠিক আছে, যদি বল প্রয়োগের ফলে কি হয় বলতো, বলের দিকে সরণ থাকে, উপাংশটা কই থাকে? বলের দিকে থাকে, তাহলে সেটাকে বলা হয় বলের দ্বারা কাজ। এটাকে আমরা বলতে পারি ধনাত্মক কাজ। কি বলতে পারি? ধনাত্মক কাজ বলতে পারি। ঠিক আছে, তাহলে মনে রাখবা, আমরা জানি এখানে একটা কাজ W = F(s)cos θ। থিটার মান যদি তোমার 0 ডিগ্রির চেয়ে বেশি হয় বা 0 ডিগ্রি সমান হয় এবং 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে কি হয়? বলের দ্বারা কাজ হয়। কারণ থিটার মান cos θ, এটার মান কত? 0 ডিগ্রির মান কত? 1। এবং 90 ডিগ্রি মানে হচ্ছে 0। সো 0 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, এবং অবশ্যই কি হইতে হবে? 90 ডিগ্রির চেয়ে কম হইতে হবে। তাহলে থিটার মানটা কি হইতে হবে বলো? থিটা 0 ডিগ্রির চেয়ে বেশি অথবা সমান, এবং 90-র চেয়ে কম। 90-র চেয়ে কম হইলে কি হবে? ধনাত্মক কাজ হবে। যদি 90 সমান হয়ে যায়, 90 সমান হইলে কিন্তু কাজ শূন্য হবে। যদি 90 সমান হয়ে যায় তাহলে কি কাজ শূন্য হবে? কারণ কি, cos 90 ডিগ্রির মান কত? 0। ঠিক আছে, তাহলে তোমাকে কাজের মানের জন্য কি করতে হবে? থিটার মান জানতে হবে। cos θ 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, 45-এর মান কত, 60-র মান কত, এগুলো মান জানতে হবে। তাহলে মনে রাখবা, আমাদের 0 ডিগ্রির মান কত? 1। 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত? √3/2। 45 ডিগ্রির মান কত বলো? 45-এর মান কত? কি বলতে পারবা না? cos 45-এর মান কত বলো? 1/√2। 1/√2 জানো না এটা? 1/√2 cos 45। cos 60-র মান কত? 1/2। ঠিক আছে, 1/2। আর cos 90-র মান কত? cos 90-র মান হচ্ছে 0। এটা লেখা দেওয়া আছে। সো মানগুলো মনে রাখতে হবে কোনটার কি মান। তাহলে খেয়াল করো, cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। cos 30 মানে হচ্ছে কি? √3/2। cos 45 মানে হচ্ছে 1/√2। cos 60 মান হচ্ছে 1/2, এবং সরি 1/2, 1/2। আর cos 90 মানে হচ্ছে 0। cos 120 ডিগ্রি মানে হচ্ছে -½ কত? -½ এবং cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1। এগুলো মনে রাখতে হবে সুন্দর মতো। এখন খেয়াল করো, এই যে মানগুলো লিখে দিলাম, যদি থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম হয়, কত ডিগ্রির কম হয়? 90 ডিগ্রির কম হয়, তাহলে কি ধনাত্মক কাজ হবে। ধনাত্মক কাজ বলতে কি বোঝায়? পজিটিভ কাজ, মানে বলের দিকে কাজ হবে, বলের দিকে। হ্যাঁ, আর যদি 90 ডিগ্রির বেশি হয়ে যায়, হ্যাঁ, তখন কি হবে? তোমার নেগেটিভ কাজ হবে। এই যে দেখো, 120 ডিগ্রির মান কত? -½ এবং 180 ডিগ্রির মান কত? -1। এই যে মাইনাস মানগুলো আসছে, তার মানে বলের বিরুদ্ধে কাজ মানে কি? বলের বিরুদ্ধে কাজ মানে হচ্ছে তোমার শর্তটা কি দেখো, বলের বিরুদ্ধে কাজ। লেখছো এগুলো না? এগুলো লেখা শেষ। তাহলে বলের বিরুদ্ধে কাজ ইকুয়াল টু কি হবে? তোমার 90 ডিগ্রির চেয়ে বেশি হবে এবং 180 ডিগ্রির চেয়ে কম হবে অথবা সমান হবে। তাহলে এটা হলো বলের বিরুদ্ধে কাজের শর্ত। ঠিক আছে, এটা হলো বলের বিরুদ্ধে কাজের
শর্ত। মনে থাকবে? আচ্ছা, এখন দেখো, বলের বিরুদ্ধে যদি কাজ হয় তাহলে কি এটাকে বলা হয় ঋণাত্মক কাজ। কি কাজ? ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ বলা হয়, নেগেটিভ কাজ বলা হয়। অর্থাৎ বলের বিপরীত দিকে সরে যাবে। হ্যাঁ, অর্থাৎ বলের বিপরীত দিকে সরণের উপাংশ হবে। এখন বলো কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। বৈশিষ্ট্য কি কি? এক নাম্বার বৈশিষ্ট্য যে স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। দুই নাম্বার হচ্ছে গতিশক্তি হ্রাস পাবে। গতিশক্তি হ্রাস পাবে। এবং কি কি তৈরি হবে বলো? মন্দনের তৈরি হবে, মন্দন সৃষ্টি হবে। মন্দন সৃষ্টি হবে। তাহলে যদি নেগেটিভ কাজ হয় তাহলে কি কি হবে? স্থিতিশক্তি বাড়বে, গতিশক্তি হ্রাস পাবে এবং মন্দনের সৃষ্টি হবে। আচ্ছা, এটা গেলো বলের বিপরীতে যদি সরণের রূপাংশ হয়, ঋণাত্মক কাজ হয় বা বলের বিরুদ্ধে কাজ হয়। তাহলে বলের বিরুদ্ধে কাজ হলে এই ঘটনাগুলো ঘটবে। আচ্ছা, আর যদি বলের দিকে হয়, ধনাত্মক কাজ হয়, তাহলে কি হবে? তাহলে তার উল্টাটা হবে, তার উল্টাটা। ঠিক আছে? তাহলে খেয়াল করো, বলের দিকে কাজ হলে, বলের দিকে কাজ হলে কি হইতো বলো? বলের দিকে কাজ হলে কি হইতো? এক নাম্বার, স্থিতিশক্তি হ্রাস পাইতো। স্থিতিশক্তি কি হইতো? হ্রাস পাইতো। দুই নাম্বার হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাইতো। গতিশক্তি কি হইতো? বৃদ্ধি পাইতো। তিন নাম্বার কি? মন্দন হয়েছে এখানে। তাহলে এখানে কি হবে? ত্বরণ হবে। কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। তাহলে মনে রাখবা, ধনাত্মক কাজে কি হয়? ধনাত্মক কাজে তোমার এই তিনটার বিপরীত কাজ হবে। তাহলে স্থিতিশক্তি হ্রাস পাবে, গতিশক্তি বৃদ্ধি পাবে, ত্বরণের সৃষ্টি হবে। এটা হচ্ছে ধনাত্মক কাজের ক্ষেত্রে। ধনাত্মক কাজের ক্ষেত্রে। আচ্ছা, এখন বলের বিরুদ্ধে কাজ, উদাহরণ কি বলো? বলের বিরুদ্ধে বা বলের বিপরীতে কাজ, এটার কাজের উদাহরণগুলো মনে রাখবা। হ্যাঁ, লেখো। এগুলো তো লেখা শেষ নাকি? না হইলে লিখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো। বাট খাতার মধ্যে লিখে রাখবা, খাতা না লিখলে এগুলো মনে থাকবে না। হ্যাঁ, খাতায় না লিখলে মনে হবে যে পারবো, কিন্তু পরে কিন্তু এগুলো অবজেক্টিভে আসলে অ্যান্সার করতে পারবো না। দেখো, উদাহরণটা মনে রাখবো। উদাহরণ কি? বলের বিরুদ্ধের উদাহরণ কি? ঋণাত্মক কাজের উদাহরণ। ঋণাত্মক কাজের উদাহরণ এক নাম্বার। এক নাম্বার হচ্ছে কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে মাটি থেকে কোনো বস্তুকে তোলা। ঠিক আছে? কোনো বস্তুকে তোলা বা উপরে ওঠানো। ঠিক আছে? এটা হচ্ছে কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে হইতে হবে। কি হইতে হবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে। দুই নাম্বার হচ্ছে সমবেগে গতিশীল গাড়িতে ব্রেক কষা। ঠিক আছে? এটা। তিন নাম্বার হচ্ছে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি উদাহরণ। বাকিগুলো পারবা। মেইনলি তোমার কি থাকতে হবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে হইতে হবে, এটা হলো কথা। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হইলে কি হয়? সেটা ঋণাত্মক কাজ হয় বা নেগেটিভ কাজ হয়। এবার আসা হচ্ছে শূন্য কাজ। কি কাজ? শূন্য কাজ। এখন শূন্য কাজ মানে কি বলো? কাজ শূন্য হবে। কি হবে? কাজটা শূন্য হবে মানে থিটার মান কি হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। কারণ কি? কজ 90 ডিগ্রির মান কত? জিরো। তাহলে মনে রাখবা, থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয়? কাজ জিরো হয়, সরণ শূন্য হয়। সরণটা কি হবে? শূন্য হবে। আচ্ছা, আরেকটা মনে রাখবা, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি কাজ শূন্য হবে। আর সরণ, সরণ এস, এস ইকাল টু জিরো হইলে, ধরো কোনো কিছু ঘুরতেছে, আদি বেগ মানে আদি সরণ আর শেষ সরণ একই। অর্থাৎ এই যে কেন্দ্রমুখী যে বলটা আছে, কেন্দ্রমুখী বলটা মানে কি? তোমার আদি সরণ এবং শেষ সরণ কি একই স্থানে চলে যায় না? তার মানে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে কাজ কত হয়? শূন্য হয়। কারণ কি? সরণটা শূন্য। তাহলে মনে রাখবা যে তোমার
ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে বা বৃত্তাকার পথে কোনো বস্তুর ক্ষেত্রে কাজ শূন্য হয়। ঠিক আছে, তাহলে দেখো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু সরণ কি হয়, শূন্য হয়। কাজ কি হবে তাহলে, কাজও শূন্য হবে। ঠিক আছে, সরণ শূন্য হলে কাজও শূন্য। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর কি সরণ যদি শূন্য হয়, কাজও কি হবে, শূন্য হবে। এছাড়া কখন কাজ শূন্য হয়, ধরো একটা মানুষ তোমার হচ্ছে আহ একটা মানুষ হচ্ছে তোমার ভারী কোনো কিছু নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় আছে, শুধুমাত্র কি আছে, দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকলে কি হবে, কোনো কাজ হবে, কাজ হবে না। তাহলে একটা ব্যক্তি ভারী বস্তু নিয়ে যদি দাঁড়ায় থাকে, তাহলে কাজ শূন্য হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, ভারী বস্তু মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা, তখন কি হয়, কাজ শূন্য হয়। দুই নাম্বার হচ্ছে পাথরে দড়ি বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো। ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা, কেন্দ্রমুখী বল মানে কি, আদিবেগ মানে আদি সরণ এবং শেষ সরণ কি হয়, জিরো হয়। কেন্দ্রমুখী বল কর্তৃক কৃত কাজ, এটা কি হবে, শূন্য হবে। ঠিক আছে, এগুলো মনে রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যদি হাতে ব্যাগ নিয়ে, দেখো, হাতে ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে, সমতল পথে হাঁটলে অভিকর্ষ বল কর্তৃক, অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ কি হয়, শূন্য হয়। কৃত কাজ শূন্য হয়। হাতে ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে, কোন পথে হাঁটলে, সমতল পথে হাঁটলে অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ কি হয়, শূন্য হয়। মনে থাকবে। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, পাথরে দড়ি বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে শূন্য হয়, ভারী বস্তু মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলে শূন্য হয়, এবং হাতে ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। এই চারটা উদাহরণ মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, এখন আসো, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সংজ্ঞাটা কি বলো তো। ডাব্লিউ মানে সূত্রটা কি, ডাব্লিউ ইকুয়াল টু সামেশন অফ এফ, নিচে হবে আই, এফ ডট পিএস। এটা হচ্ছে কি, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এটা মূলত বল এবং সরণের যে লেখটা হবে, এটার ক্ষেত্রফল, এটা হচ্ছে কৃত কাজ। এটা হলো একটা ক্ষেত্রফল। ঠিক আছে। অর্থাৎ, অর্থাৎ বল সরণ লেখ দ্বারা, বল সরণ লেখ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলই কৃত কাজ। ঠিক আছে, বল সরণ লেখ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে কৃত কাজ। আচ্ছা, এবার আসি স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এটা একটু দেখি। এটা মনে রাখবা, এটা কি, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র। আচ্ছা, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল কর্তৃক কৃত কাজ, ডাব্লিউ ইকুয়ালটা কি হবে বলো, হাফ কে এক্স স্কোয়ার।
কে মানে কি? কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে মানে কি? স্প্রিং ধ্রুবক। এক্স মানে কি? সরণ। এক্স মানে হচ্ছে সরণ। ঠিক আছে, সরণ। আর কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে মানে কি? স্প্রিং ধ্রুবক। মনে থাকবে? আচ্ছা, তাহলে মনে রাখবা কে ইকুয়াল টু কি? এফ বাই এক্স। কে মানে কি? এফ বাই এক্স। স্প্রিং ধ্রুবক ইকুয়াল টু কি? এফ বাই এক্স। তাহলে এফ ইকুয়াল টু কি হবে বলো? এফ ইকুয়াল টু কে এক্স। কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এক্স মানে সরণ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক। তাহলে দেখো, এককটা কি হবে? এককটা হবে কি? নিউটন পার মিটার। কারণ কি? এফ এর একক কি? বলের একক হচ্ছে নিউটন। আর এক্স মানে হচ্ছে সরণ। সরণ মানে হচ্ছে মিটার। উপরে চলে গেলে কি হবে? পার মিটার হবে। তাহলে কি হবে? নিউটন পার মিটার। তা নিউটন পার মিটার। মাত্রাটা কি হবে বলো? মাত্রা। মাত্রা হবে, মাত্রা খেয়াল করো। বলের মাত্রা কি বলো? বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। ঠিক আছে, এটা হলো কি? বলের মাত্রা। নিচে কি? এল। এল মানে কি? এই যে সরণ। তাহলে এল এল কাটা চলে যাবে না? এল এল কাটা। তাহলে মাত্রা কি হবে বলো? এম টি ইনভার্স টু। এম টি ইনভার্স টু। এম টি ইনভার্স টু, এটা হচ্ছে মাত্রা। স্প্রিং ধ্রুবকের মাত্রা কি? এম টি ইনভার্স টু। আর এল এল কাটা চলে যাবে, কারণ এখানে কি? এল মানে সরণ। তো সরণ সরণ কাটা চলে গেল। আচ্ছা, এটা গেল। এখন আসো, আমরা কি বলতেছিলাম? স্প্রিং ধ্রুবকের সাথে সম্পর্ক বললাম, বলের একটা সম্পর্ক বললাম আমরা, এটা দিয়ে অঙ্ক আসছে অলরেডি। এটা দিয়েও কিন্তু অঙ্ক আসে, দেখো। ডাব্লিউ ইকুয়াল টু কি? হাফ। লেখা হয়েছে কি? লেখা না হলে বলো। দেখো, এখন আমরা দেখো এখান থেকে একটা জিনিস প্রতিপাদন করতে পারবো। তাহলে বলো। স্প্রিং বলের বিপরীতে, স্প্রিং বলের বিপরীতে, স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ কি হবে? কৃত কাজ কি হবে? স্মরণের, স্মরণের বর্গের সমানুপাতিক। স্মরণের বর্গের সমানুপাতিক, মনে রাখবা। স্মরণের বর্গের সমানুপাতিক, এটা হচ্ছে কি? স্প্রিং দ্বারা কৃত কাজ। তাহলে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজটা হচ্ছে সমানুপাতিক এক্স স্কোয়ার। এক্স মানে হচ্ছে স্মরণ। তাহলে স্মরণের বর্গের সমানুপাতিক। এগুলো সম্পর্কগুলো মনে রাখবা। তাহলে স্মরণ 2 গুণ করলে কৃত কাজ 4 গুণ হবে। স্মরণ 4 গুণ করলে 16 গুণ হবে। 3 গুণ করলে কয় গুণ হবে? 9 গুণ হবে। তাহলে এই সম্পর্কটা মনে রাখবো আমরা, যে কি সম্পর্ক বলো? স্মরণ 2 গুণ করলে, কি গুণ করলে? 2 গুণ করলে কি হবে? কাজ কি হবে? কাজ 4 গুণ হবে। কত গুণ? 4 গুণ। কারণ কি? এখানে টু স্কোয়ার বসাবো, টু স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 হয়ে গেল। 3 গুণ করলে কি হবে? 3 গুণ করলে 9 গুণ হবে। 3 স্কোয়ার মানে 9। 9 গুণ হবে। কয় গুণ? 9 গুণ। এভাবে করে বের করতে হবে। এবার আসো হচ্ছে স্প্রিং ধ্রুবক। এটা তো একটু আগে বললামই। কে ইকুয়াল টু এফ বাই এক্স, এটা বলছি না একটু আগে? আচ্ছা, এটার কিছু নির্ভরশীলতা আছে। কি আছে? নির্ভরশীলতা। তাহলে স্প্রিং ধ্রুবকের নির্ভরশীলতা। স্প্রিং ধ্রুবকের নির্ভরশীলতা। এই যে কে ইকুয়াল টু এফ বাই এক্স, যেটা বলছি একটু আগে, এটা 1 নম্বর নির্ভরশীলতা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য। স্প্রিং এর দৈর্ঘ্য। স্প্রিং এর দৈর্ঘ্য। 2 নম্বর হচ্ছে জ্যামিতিক গঠন। জ্যামিতিক গঠন।
3 নাম্বার হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। স্থিতিস্থাপক ধর্ম। তাহলে প্রথমটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, 2 নাম্বার জ্যামিতিক গঠন, 3 নাম্বার হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। ওকে। আচ্ছা, এখন খেয়াল করো। এখন আসো অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ। অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ। তো আমরা জানি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ মানে কি, WL = GMM/r²H। এটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। জি মানে কি, মহাকর্ষীয় ধ্রুবক। এম মানে পৃথিবীর ভর, আর ছোটদের এম মানে বস্তুর ভর। আর মানে কি, পৃথিবী ব্যাসার্ধ। এগুলো পড়ছে না ছোটবেলায়? এখান থেকে তোমার কি লাগবে, জাস্ট এটা লাগবে, W = H। অর্থাৎ কৃত কাজ হচ্ছে উচ্চতার বা সরণের সমানুপাতিক। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে কি, সরণের অথবা উচ্চতার সমানুপাতিক। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে সরণের অথবা উচ্চতার সমানুপাতিক। তাহলে যদি আমরা উচ্চতা বাড়াই বা সরণ বাড়াই তাহলে কি বাড়বে, কৃত কাজ বাড়বে। তাহলে মনে রাখবা যে সরণ যদি, সরণ 3 গুণ করলে কাজ কত গুণ হবে, কাজও 3 গুণ হবে। কারণ কি, সমানুপাতিক। এখন তোমরা কিন্তু স্প্রিং এর সাথে এটা গোলায় ফেলবা। স্প্রিং এরটা কিন্তু বর্গের সমানুপাতিক, আর এটা হচ্ছে শুধু সমানুপাতিক। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা শুধু সমানুপাতিক। তো সরণ 3 গুণ করলে কাজও কি হবে, 3 গুণ হবে। আর এটা মনে রাখবা যে অভিকর্ষ বলের বিপরীতে হবে। কি হবে, অভিকর্ষ বলের বিপরীতে করতে হবে। তাহলে অভিকর্ষ বলের বিপরীতে, অভিকর্ষ বলের বিপরীতে তাহলে অভিকর্ষ বলের বিপরীতে সরণ 3 গুণ করলে কাজও 3 গুণ হবে। আচ্ছা, তাহলে মনে রাখবা, আর যদি উপরে উঠানো হয়, কোনো বস্তু নিচ থেকে কি করা হয়, উপরের দিকে উঠানো হয়, তাহলে কি হয়, অভিকর্ষ বলের বিপরীতে হয়, তাই না? তাহলে তাহলে কি হবে, নেগেটিভ হবে। কাজটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে মনে রাখবা যে বস্তু যখন উপরে উঠানো হয়, বস্তু বস্তু উপরে উঠানোর ক্ষেত্রে কি হবে বলো তো, W কি হবে, -mgh। মাইনাস কেন হইলো, কারণ উপরের দিকে উঠানোর সময় কি, জি, জি মানে কি, অভিকর্ষ ত্বরণ কি হবে, ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। এই জন্য কাজও কি হবে, নেগেটিভ হবে। কিন্তু নেগেটিভ হোক, বাট এটা তো মানে এটা তো বুঝতেছো যে এটা কি, উচ্চতার সমানুপাতিক। এই ক্ষেত্রেও কি উচ্চতার সমানুপাতিক, কারণ উচ্চতা কি নেগেটিভ হইতে পারে, উচ্চতা তো নেগেটিভ হবে না। উচ্চতা তো সবসময় পজিটিভ থাকবে। কিন্তু কাজটা কি হবে, নেগেটিভ হবে। কারণ কি, তোমার অভিকর্ষ ত্বরণটা নেগেটিভ। কিন্তু যখন বস্তুটা নিচের দিকে পড়বে, উপর থেকে নিচের দিকে, বস্তু হচ্ছে নিচে পতনের ক্ষেত্রে, বস্তু নিচে পতনের ক্ষেত্রে তখন কি হবে বলো, তখন W = mgh, তখন কিন্তু পজিটিভ হবে। কারণ কি, কারণ তখন অভিকর্ষ ত্বরণটা পজিটিভ হবে, জি হবে ধনাত্মক। তাহলে জি যদি ধনাত্মক হয়, তাহলে কি, তোমার কাজও ধনাত্মক হবে। আর জি যদি ঋণাত্মক হয়, কাজও কি হবে, ঋণাত্মক হবে। কিন্তু দুই ক্ষেত্রে মনে রাখবা, উভয় ক্ষেত্রে W = H হবে, কারণ উচ্চতা সমানুপাতিক। আচ্ছা,
এবার আছে শক্তি এবং শক্তির রূপান্তর। শক্তি ও শক্তির রূপান্তর। শক্তি ও শক্তির রূপান্তর। আমরা কি জানি শক্তি মানে কি? শক্তির একক কি? জুল, তাই না? কোনো বস্তুর কাজ করার যে সামর্থ্য, এটাকে বলা হয় কি? শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য এটাকে বলা হয় কি? শক্তি। ঠিক আছে। আচ্ছা, তো কাজের মাত্রা আর শক্তির মাত্রা কিন্তু সেম, এককও সেম, মাত্রাও সেম। একক কি হবে? জুল। মাত্রা কি হবে? আগের মতোই, ml 10^2। মানে আগের মতোই সবকিছু, বুঝছো? এখন আসো, মনে রাখতে হবে আমরা যে বর্তমানে বিদ্যুৎ শক্তি হিসাব নিকাশটা করি, বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশটা কিভাবে করা হয় বলো তো? 1 কিলোওয়াট আওয়ার, এটা দিয়ে করা হয়। 1 কিলোওয়াট আওয়ার, এটা দ্বারা কি করি আমরা? তোমার শক্তির হিসাবটা করে থাকি। এটা মানে কি জানো? 3.6 × 10⁻⁶ জুল। মনে থাকবে? অথবা আমরা যদি এটাকে বলি 36 × 10⁻⁵ জুল, একই কথা কিন্তু। দশমিকটা উঠাই দিলে কি হবে? তোমার এখানে একটা পাওয়ার কমে যাবে, তাই না? এটা বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, 1 কিলোওয়াট আওয়ার এটা হচ্ছে বর্তমান শক্তির একটা রূপ। এটা থেকে প্রশ্ন আসে অনেক, বিগত বছরে আসছিল এখান থেকে প্রশ্ন। এখন আসো, শক্তির রূপ কয়টা? শক্তির একটু দ্রুত লিখবা, হ্যাঁ, কারণ এই অধ্যায়টা শেষ করতে হবে, আবার তোমার হচ্ছে অবজেক্টিভ সলভ করতে হবে। শক্তির রূপ, এটা 2 দিনে নেওয়া যাবে না, বুঝছো? যেহেতু ছোট অধ্যায়, 2 দিন নেওয়া আমার লস। দেখো, শক্তির রূপ কয়টা? অনেকগুলো আছে, তাই না? আচ্ছা, যান্ত্রিক শক্তি 1 নাম্বার কি? যান্ত্রিক শক্তি। 2 নাম্বার হচ্ছে তাপ শক্তি। 3 নাম্বার হচ্ছে কি? শব্দ শক্তি। 4 নাম্বার হচ্ছে আলোক শক্তি। 4 নাম্বার হচ্ছে, 5 নাম্বার কি? চুম্বক শক্তি। চুম্বক শক্তি। 6 নাম্বার কি? বিদ্যুৎ শক্তি। 7 নাম্বার কি? রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি। এগুলা কেন মুখস্থ করতে হবে জানো? কারণ বলবে কি, নিচের কোনটি শক্তির রূপ নয়। নিচের কোনটি শক্তির রূপ নয়, তাহলে তুমি যদি শক্তির রূপগুলোর নামই না জানো, তাহলে কি অ্যান্সার করতে পারবা? করতে পারবা না। এই জন্য সবগুলো মুখস্থ রাখতে হবে কোনটার কি শক্তি। 8 নাম্বার কি? পারমাণবিক শক্তি, অথবা এটাকে বলি নিউক্লিয় শক্তি। নিউক্লিয় শক্তি। আর 9 নাম্বার হচ্ছে সৌরশক্তি। কি? সৌরশক্তি। আচ্ছা, এটা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো। ইংলিশে, বিশেষভাবে ইংলিশে মনে রাখা যাবে এটা, বুঝছো? ছন্দটা ইংলিশে, নামগুলো ইংলিশে। কি কি বলো তো? আহ এটা আমরা, আগে লেখো এটা, এই 9টা লেখো আগে। এই 9টা রূপ আছে আমাদের শক্তির, এই কয়টা রূপ আছে। ওকে। আচ্ছা, শক্তির এই কয়টা রূপ আছে। আচ্ছা, এখন দেখো, আমরা এটা মনে রাখতে পারি কি দ্বারা? এস SSMC, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ঠিক আছে। SSMC ম্যান লিভস হেয়ার, লিভস হেয়ার। তাহলে এস মানে হচ্ছে সাউন্ড, মানে শব্দ। আর একটা এস মানে কি? সোলার। সোলার মানে কি? সৌরশক্তি। এম মানে হচ্ছে ম্যাগনেটিক, ম্যাগনেটিক, ম্যাগনেটিক। আর সি মানে হচ্ছে কেমিক্যাল, মানে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি। আর ম্যাগনেটিক মানে কি? ম্যাগনেটিক মানে হচ্ছে চুম্বক শক্তি। আরেকটা এম মানে হচ্ছে মেকানিক্যাল শক্তি। মেকানিক্যাল মানে কি? যান্ত্রিক শক্তি, যান্ত্রিক, যান্ত্রিক শক্তি। ই মানে হচ্ছে ইলেকট্রিক্যাল শক্তি। ইলেকট্রিক্যাল মানে কি? তড়িৎ শক্তি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল। এন মানে হচ্ছে নিউক্লিয়ার। নিউক্লিয়ার শক্তি মানে কি? পারমাণবিক শক্তি, পারমাণবিক। লিভস মানে হচ্ছে লাইট, 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 মানে আলোক শক্তি। আর হেয়ার মানে হচ্ছে হিট, হিট মানে কি? তাপ শক্তি, হিট মানে তাপ শক্তি। তাহলে সাউন্ড, সোলার, ম্যাগনেটিক, তারপর কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, নিউক্লিয়ার, লাইট এবং হিট। এই 9টা নাম মনে রাখতে পারবো আমরা শক্তির রূপ। মনে থাকবে?
আচ্ছা, এখন দেখো কখন কোন শক্তি রূপান্তরিত হয় এটা জানতে হবে একটু। যদি আমি টারবাইন ঘুরিয়ে কি করি, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তখন কি হয় বলো। এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। কি হয় এই ক্ষেত্রে? যান্ত্রিক শক্তি তোমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা মানে কি, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। আচ্ছা, তারপর বৈদ্যুতিক পাখাতে কি হয়? বৈদ্যুতিক পাখাতে বিদ্যুৎ শক্তি কিসে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তিতে। তাহলে বৈদ্যুতিক পাখাতে কি হয় বলো। এগুলো পারবা যদিও, কিন্তু কিছু কিন্তু ব্যতিক্রম আছে, মানে একটু বেশি আসে। এটাতে কি হয়, বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় কিসে? যান্ত্রিক শক্তিতে। কিসে? যান্ত্রিক শক্তিতে। তাহলে কোন শক্তি কিসে রূপান্তরিত হয় এটা তোমাকে জানতে হবে। এখন এটা গেল, এটা পারবা তোমরা, হ্যাঁ। আচ্ছা, এবার আসো হচ্ছে ফটো ইলেকট্রিক কোষে। লেখো, এই দুইটা গেল। লেখো, ফটো ইলেকট্রিক কোষে, ফটো ইলেকট্রিক কোষে আলো ফেলে কি উৎপাদন করা হয় বলো? বিদ্যুৎ প্রবাহ। এটাতে কি হয় বলো? এটাতে হচ্ছে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, ফটো ইলেকট্রিক ক্রিয়া মানে কি জানো? যদি, দেখো এটা এটা একটু জেনে রাখো, অবজেক্টিভে আসে। সেটা কি? ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এইসব ধাতুর উপর, এইসব ধাতুর উপর আলো পড়লে, আলো পড়লে কি হয়? ইলেকট্রন নির্গত হয়, ইলেকট্রন নির্গত হয়। এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ক্রিয়া। এটাকে কি বলা হয়? ফটো ইলেকট্রিক ক্রিয়া। তাহলে ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, মানে গ্রুপ 1 গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে না, গ্রুপ 1 2 এর ধাতুগুলো, এখানে যদি আলো আলো পড়ে, আলো পড়লে কি হয়? ইলেকট্রন নির্গত হয়। এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ক্রিয়া। এটাকে কি বলা হয় বলো? ফটো ইলেকট্রিক ক্রিয়া। তাহলে ফটো ইলেকট্রিক কোষে আলো পড়লে সেখানে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। কারণ কি, ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন নির্গত হলে কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা আমরা জানি। তো আলোক শক্তি কিসে রূপান্তরিত হয়? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এখানে। এরপর আসো, কয়লা পোড়ালে কি হয়? দেখো, কয়লা পোড়ালে কি হয় বলো। তোমার রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে। কিসে? তাপ শক্তিতে। কয়লা পোড়ালে, ঠিক আছে, কয়লা পোড়ালে এটা হয়, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এবার আসো ফটোগ্রাফিক ফিল্মের উপর। এটা লেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কয়লারটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এই যে এটাও ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখবে এগুলোতে। হুম, দেখো, তারপর লেখো, ফটোগ্রাফিক ফটোগ্রাফিক ফিল্মের উপর আলোক সম্পাদ করে আলোকচিত্র নির্ণয় করা, আলোকচিত্র তৈরি করা। এটাতে কি হয় জানো? আলোক শক্তি, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। খুবই ইম্পর্টেন্ট যে ফটোগ্রাফিক ফিল্মের উপর কি করা হয়? আলো ফেলা হয়। আলো ফেলার ফলে কি হয়? আলোকচিত্র তৈরি হয়। এটা হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবার আসা হচ্ছে শব্দ শক্তি। দেখো, শব্দ শক্তি কিসে রূপান্তরিত হবে এখন বলো? যান্ত্রিক শক্তিতে। কিসে? যান্ত্রিক শক্তিতে। উদাহরণ কি বলো? একটা উদাহরণ কি, 1 নম্বর উদাহরণটা হচ্ছে কর্পূরকে পানিতে দ্রবণীয় করা। কর্পূর, কর্পূরকে পানিতে দ্রবণীয় করা।
দ্রবণীয় করা। 2 নাম্বার, ওষুধের কারখানায়, ওষুধের কারখানায় লেখো, ওষুধের কারখানায়, ওষুধের কারখানায় শব্দ উত্তর, শব্দ উত্তর তরঙ্গের সাহায্যে কি করা? জীবাণু ধ্বংস করা, সাহায্যে জীবাণু ধ্বংস করা। তাহলে 1 নাম্বার কি? কর্পূরকে পানিতে দ্রবণীয় করা। 2 নাম্বার হচ্ছে ওষুধের কারখানায় শব্দোত্তর তরঙ্গের সাহায্যে জীবাণু ধ্বংস করা। ঠিক আছে। আমরা যে ওয়াশিং মেশিন ব্যবহার করি না, এখানে কি করা হয় বলো? এখানে তোমার শব্দ উত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। কি তরঙ্গ? শব্দ উত্তর। মানে তোমার ইয়া শ্রবণ সীমার বাহিরে, শ্রবণ সীমার উপরে কি করা হয়? শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। ঠিক আছে, শ্রবণ সীমার উপরে। তো আমাদের ওয়াশিং মেশিনে 3 নাম্বার লেখো, 3 নাম্বার, 3 নাম্বার কি? শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে কি করা হয়? বস্ত্রের ময়লা পরিষ্কার করা হয়। ঠিক আছে, শব্দোত্তর মনে থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন করা হইতে পারে যে শক্তির, শক্তির সবচেয়ে সাধারণ রূপ কি বলো? সাধারণ রূপ কি? শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। কি? যান্ত্রিক শক্তি। শক্তির সবচেয়ে সাধারণ রূপটা হচ্ছে যান্ত্রিক শক্তি, মনে থাকবে। আচ্ছা, তো এগুলো মনে রাখবা। এছাড়া আরো কিছু উদাহরণ আছে তোমাদের বই, এগুলো পড়ে ফেলবা নিজেরা নিজেরা। যেমন বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। হ্যাঁ, বিদ্যুৎ কোষে কি করা হয়? রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে কি হয়? রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে। ঠিক আছে, কারণ রাসায়নিক শক্তি ব্যবহার করা হচ্ছে, এটার মাধ্যমে কি করা হচ্ছে? বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এগুলো পারবা। তারপর তোমার নিউক্লিয়ার রিয়েক্টরে কি করা হয়? নিউক্লিয়ার রিয়েক্টরে, নিউক্লিয়ার রিয়েক্টরে, নিউক্লিয়ার রিয়েক্টরে কি করা হয় বলো তো? এখানে পারমাণবিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে। কিসে? তাপ শক্তিতে। কারণ কি বলতো? এখানে নিউক্লিয় ফিশন করা হয়। কি করা হয়? নিউক্লিয় ফিশন। দেখো, নিউক্লিয়ার রিয়েক্টরে কি করা হয়? নিউক্লিয় ফিশন করা হয়। মানে কি ফিশন মানে কি বলো তো? নিউক্লিয়ার ফিশন মানে কি বলো? নিউক্লিয়ার ফিশন মানে কি বলো? কি বলতে পারবা? নিউক্লিয়ার ফিশন মানে কি? ফিশন এবং বড় ফিশন কি? বড় পরমাণু ভেঙে ছোট হ্যাঁ, বড় অণু ছোট করে। বড় পরমাণু ভেঙে কি করা? ছোট পরমাণু তৈরি করা, তাই না? আচ্ছা, তাহলে বড় পরমাণু ভেঙে তোমার কি তৈরি হয়? ছোট পরমাণু তৈরি হয়। এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। তো এটাতে কোথায় করা হয়? নিউক্লিয়ার রিয়েক্টরে করা হয়। সেটা আমরা মনে রাখলাম। তাহলে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। যান্ত্রিক শক্তি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে প্রথমে আমরা গতিশক্তিটা পড়ি। গতিশক্তি, এটা মানে কি? ইকা ইকুয়াল টু কি? 12 mv²। তার মানে বেগ হচ্ছে কি? তোমার গতিশক্তিটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তিটা হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, মনে রাখবা। গতিশক্তি কি হয় না কখনো? কখনো ঋণাত্মক হয় না। ঋণাত্মক মানে কি? নেগেটিভ হয় না। নেগেটিভ হয় না, কেন হয় না? গতিশক্তি কেন নেগেটিভ হয় না বলো?
গতিশক্তির মান কেন নেগেটিভ হয় না? বিভব শক্তি কিন্তু নেগেটিভ হয়, মনে রাখবা। বিভব শক্তি কিন্তু নেগেটিভ হয়, এটা তো জানো নাকি? কিন্তু গতিশক্তি কেন হয় না? কারণ আমরা জানি বিভব শক্তি মানে কি। বিভব শক্তি মানে কি বলো? ইকুয়াল টু কি, ইপি ইকুয়াল টু কি, এমজিএস। তাহলে বিভব শক্তি মানে কি, জি আছে তাই না? জি মানে কি, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কি নেগেটিভ হইতে পারে কিনা বলো? নেগেটিভ হইতে পারে। এই জন্য কি এটা নেগেটিভ হয়ে যেতে পারে। তাহলে অভিকর্ষ ত্বরণের কারণে কি এটা নেগেটিভ হয়ে যায়, বাট গতিশক্তিটা নেগেটিভ হইতে পারে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে গতিশক্তি কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। কিন্তু বিভব শক্তি হয়, কিন্তু বিভব শক্তি হয়। আচ্ছা, এবার আসো হচ্ছে, যদি তুমি এইটা, এখন আমরা এই সূত্রটা বলবো এখন। এইটা এখন দেখো, ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। এখন উপরে তুমি এম দ্বারা গুণ করো, আর একটা এম দ্বারা গুণ করো, তাহলে কি হবে, এম স্কোয়ার ভি স্কোয়ার। নিচে তুমি এম দ্বারা গুণ করো, দুই পাশে মানে উপরে নিচে দুই দ্বারা গুণ করো, মানে এম দ্বারা গুণ করো, ঠিক আছে। এম দ্বারা গুণ করলাম, তাহলে উপরে কি হয়, এম ভি হোল স্কোয়ার বাই টু এম। এটা লেখা যায় না? লেখা যায়। এম ভি মানে কি, পি মানে কি, পি ইকাল টু এম ভি না? ভরবেগ মানে কি, পি ইকাল টু এম ভি। তাহলে কি এখানে পি লিখতে পারি না? তাহলে পি স্কোয়ার বাই টু এম দেখা যায় কিনা? দেখো প্রতিপাদন করলাম আমরা, উপরে নিচে তোমরা প্রথমে কি করবা, এম দ্বারা গুণ করবা। এম দ্বারা গুণ করলে কি হয়, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম। তাহলে এম ভি মানে কি, পি, পি স্কোয়ার বাই টু এম। এটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। তাহলে ই কে ইকাল টু কি পাইলাম, পি স্কোয়ার বাই টু এম। তাহলে ই কে সমানুপাতিক কি, পি স্কোয়ার। তাহলে ভরবেগের সাথে সম্পর্কটা কি বলো? গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। ভরবেগের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এবার আসো, তোমরা যদি ভরবেগ 100% বাড়াও, ভরবেগ 100% বাড়াইলে গতিশক্তি কত গুণ বাড়ে বলো তো? ভরবেগ 100% বাড়ালে গতিশক্তি কত গুণ বাড়ে, কত পার্সেন্ট বাড়ে বলো? 300% বাড়ে, এটা পড়ো নাই? 300% বাড়ে। দেখছো? আচ্ছা, যদি ভরবেগ 50% বাড়ে, কত পার্সেন্ট, 50%, তাহলে গতিশক্তি বাড়ে হচ্ছে 125%। কত পার্সেন্ট? 125%। ভাই এই হিসাবটা করবো কিভাবে? হুম, এই হিসাবটা করবো কিভাবে? এটা বের করবো আমরা। অঙ্ক মানে কি কিভাবে বের করবে এটা? হ্যাঁ হ্যাঁ। না, বের করার শিখাই দিব, সমস্যা নেই। আর 200% বাড়লে, 200% বাড়লে গতিশক্তি বাড়ে হচ্ছে তোমার 800%। কত পার্সেন্ট? 800%। এই তিনটা মনে রাখবা, মুখস্থ রাখবা। বাট আমরা করবো অঙ্কটা কিভাবে বের করতে হয়, এটা আমরা করবো, সমস্যা নেই, একটু পরে করব। এখন আসো, ভরবেগের সাথে কি সম্পর্কটা দেখলাম আমরা, গতিশক্তি, ঠিক আছে। তাহলে মনে রাখবা, গতিশক্তি এবং ভরবেগ, এটার লেখচিত্রটা হবে কি জানো, প্যারাবোলা। কি হবে? প্যারাবোলা।
মানে হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্ত। তাহলে প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে, গতিশক্তি ভরবেগ লেখচিত্রটা হবে প্যারাবোলা। আচ্ছা, তাহলে লেখচিত্রটা মনে রাখবা, খুব খুব ইম্পর্টেন্ট। প্যারাবোলা মানে পরাবৃত্ত। এবার আসো কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য, এটা মনে রাখতে হবে। উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য মনে রাখবা। কৃত কাজ ইকুয়াল টু কি? গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন কিভাবে পাইছি আমরা? একটা হচ্ছে শেষ গতিশক্তি, একটা হচ্ছে আদি গতিশক্তি। মনে রাখবা কৃত কাজ মানে কি? কৃত কাজ মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ। ঠিক আছে, তাহলে এটা কি হবে? শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। আদি গতিশক্তি। তাহলে দেখো, এটা মানে কি বুঝলাম? শেষ গতিশক্তি মানে মাইনাস কি আদি গতিশক্তি। তার মানে কি? গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃতকাজকে বলা হয় কি? গতিশক্তির পরিবর্তন। এখান থেকে মনে রাখবা, যদি কোনো বস্তু সমবেগে চলে, কি বেগে চলে? সমবেগে চলে, তাহলে আদি বেগ এবং শেষ বেগ সমান। তাহলে কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে মনে রাখবা, সমবেগে, সমবেগে যদি কোনো বস্তু চলে, আদি বেগ এবং শেষ বেগ সমান হবে, ভি এবং ভি নট সমান হবে। সো এখানে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে সমবেগে গতিশীল বস্তুর কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। ঠিক আছে, সমবেগে গতিশীল বস্তুর কোনো কাজ হয় না। আচ্ছা, এবার আসো বিভব শক্তি। কি শক্তি? বিভব শক্তি। বিভব শক্তি, এটা মানে কি আমরা জানি যে এ ইপি ইকাল টু কি হবে? এমজিএস, তাই না? তাহলে মনে রাখবা, বিভব শক্তি শুধু উচ্চতা, উচ্চতা মানে কি এইচ, এটার উপর নির্ভরশীল, উচ্চতার উপর নির্ভরশীল, পথের উপর নির্ভরশীল নয়। পথের উপর নির্ভরশীল নয়। পথের উপর কিন্তু নির্ভরশীল নয়। শুধুমাত্র কার উপর নির্ভরশীল? উচ্চতার উপর নির্ভরশীল। ঠিক আছে, বিভব শক্তি তিন প্রকার। বিভব শক্তি কয় প্রকার বলো? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি। অভিকর্ষীয়, অভিকর্ষীয় বিভব শক্তি। দুই নাম্বার হচ্ছে তড়িৎ বিভব শক্তি। তড়িৎ বিভব শক্তি। তিন নাম্বার হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং, স্প্রিং মানে কি? স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বিভব শক্তি। তাহলে কয়টা প্রকার পেলাম আমরা? তিনটা। অভিকর্ষীয় বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি এবং কি স্প্রিং এর বিভব শক্তি। এটা আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি একটা, দেখো। অতসী, অতসী, অতসী। অত মানে কি? অতে হচ্ছে অভিকর্ষীয়, ততে হচ্ছে তড়িৎ, এবং দন্তের সাথে হচ্ছে স্প্রিং বা স্থিতিস্থাপক। মনে থাকবে? আচ্ছা, অতসী। আচ্ছা, তাই এই তিনটা প্রকারভেদ আছে আমাদের। এবার আসো হচ্ছে, আমরা কিন্তু অলরেডি স্প্রিং এরটা বের করে ফেলছি। স্প্রিং এরটা কি? স্প্রিং এর কৃত কাজ বা বিভব শক্তি মানে কি? এই যে এটা হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি। ঠিক আছে, স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি। ঠিক আছে, আচ্ছা।
তাহলে কখন কখন বিভব শক্তি ঋণাত্মক হবে? কখন কখন বিভব শক্তি কি হবে? ঋণাত্মক হবে, মনে রাখবা। ভূগর্ভে, ভূগর্ভে বা খনিতে, খনিতে, ভূগর্ভে বা খনিতে বিভব শক্তি কি হবে বলতো? নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ, মানে ঋণাত্মক হবে, ঋণাত্মক। ঠিক আছে, ঋণাত্মক হবে। ভূগর্ভে বা খনিতে কি হবে বিভব শক্তি? ঋণাত্মক হবে। এবার আসো শক্তির কি নিত্যতার সূত্র। শক্তির নিত্যতার সূত্র মানে কি? শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নাই, বা সৃষ্টি নাই। শক্তি হচ্ছে অবিনশ্বর। এটি কেবল কি হইতে পারে? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হইতে পারে। অর্থাৎ আগের এবং পরের মোট শক্তির পরিমাণ কি হবে? নির্দিষ্ট এবং অপরিবর্তনশীল। তাহলে আমরা কি জানলাম? এটা বইয়ের সুন্দর মতো লেখা আছে। শক্তি হচ্ছে অবিনশ্বর, এর সৃষ্টি বা ধ্বংস নেই। এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে কি হইতে পারে? রূপান্তরিত হইতে পারে। অর্থাৎ রূপান্তরের আগে এবং রূপান্তরের পরে মোট শক্তির পরিমাণ সবসময় নির্দিষ্ট থাকবে এবং অপরিবর্তনশীল থাকবে। অর্থাৎ শক্তি হচ্ছে একটা ধ্রুবক রাশি। কি রাশি? শক্তি হচ্ছে একটা ধ্রুবক রাশি। এটা মনে রাখতে হবে। শক্তি হচ্ছে একটা ধ্রুবক রাশি। এবার আসো হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা শক্তি সম্পর্কে জানলাম। তাহলে শক্তি সম্পর্কে আমরা জানলাম মোটামুটি। ক্ষমতাটা জানি, ক্ষমতা থেকে অনেক কোশ্চেন আমাদের আসে। ক্ষমতা কি? কাজ করার যে হার, কাজ করার হারকে বলা হয় কি? ক্ষমতা। তাহলে কাজ করার হার, এটা হলো কাজ করার হার, এটা হলো ক্ষমতা। ঠিক আছে, কাজ করার হার। একক কি হবে তাহলে বলো তো? কাজের একক কি বলছিলাম? কাজের একক ছিল হচ্ছে জুল। তাহলে সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি হবে? জুল পার সেকেন্ড। তাহলে জুলের একক কি ছিল? মানে মাত্রা কি ছিল? মাত্রা, মাত্রাটা ছিল হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এখন কি এখানে এস আছে না? এস মানে কি? এটা কিন্তু টি ইনভার্স ওয়ান। সো কি হবে? একক মাত্রাটা কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। তাহলে ক্ষমতার মাত্রাটা হয় এটা, হ্যাঁ, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। কারণ এখানে কি এস ইনভার্স ওয়ান আছে, সো আরেকটা কি টি ইনভার্স ওয়ান যোগ হয়েছে, তাই না? যোগ হইলে কি হবে? এখানে টি ইনভার্স থ্রি হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল আমার মাত্রা। এই ক্ষমতা হচ্ছে একটা স্কেলার রাশি। ক্ষমতা, শক্তি সবই স্কেলার রাশি। সবাই কি স্কেলার রাশি? এটাও একটা স্কেলার রাশি, এটাও একটা স্কেলার রাশি। আচ্ছা, এবার আসো হচ্ছে আহ আমরা দেখো এখান থেকে একটা জিনিস প্রতিপাদন করি। ডাব্লিউ মানে কি বলো? ডাব্লিউ মানে হচ্ছে এফ এস, নিচে টি আছে। তাহলে কি হবে? এস বাই টি মানে কি বলতো? বেগ। বেগ মানে কি? দূরত্ব বাই সময়। বেগ মানে কি বলো? দূরত্ব বাই সময়। ভেহিকল টু এস বাই টি। হ্যাঁ, ভেহিকল টু এস বাই টি, তাহলে এফ বি। এটা বলতে পারি না? এফ ইন্টু ভি, বেগ ইন্টু বল। তাহলে ক্ষমতায় ক্ষমতা মানে কি? বল ইন্টু বেগ। পাইছো এটা? এই সূত্রটা কিন্তু লাগবে আমাদের অঙ্কে করার সময়। আচ্ছা, তাহলে এটা আমরা পাইলাম এখান থেকে। তাহলে ক্ষমতা পি ইকাল টু কি পাইলাম? এফ ভি পাইলাম। আচ্ছা, এখন মনে রাখবা ক্ষমতার একককে আমরা কি বলি? জুল পার সেকেন্ড। এটাকে আমরা বলতে পারি ওয়াট। কি বলতে পারি? ওয়াট। তাহলে এক ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড যা, ওয়াট সেটাই। আচ্ছা, 1 কিলো ওয়াট মানে কি? 1000 ওয়াট মানে কি? 1000 ওয়াট। আর 1 মেগাওয়াট মানে কি? মেগাওয়াট মানে কি বলো? মেগাওয়াট মানে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 ওয়াট। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এক এক কিলো ওয়াট মানে হচ্ছে 1000, আর মেগাওয়াট মানে 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, এখন আসো হচ্ছে অশ্ব ক্ষমতা মানে কি? আমরা অঙ্ক করছিলাম অশ্ব ক্ষমতা দিয়ে। এইচপি, 1 এইচপি মানে কি? 746 ওয়াট। করছিলাম না আমরা এটা? 746 ওয়াট।
তাহলে 1 এইচপি, এইচপি মানে হচ্ছে অশ্ব ক্ষমতা, কি অশ্ব ক্ষমতা। এটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে, আন্তর্জাতিক পদ্ধতিতে, ঠিক আছে, আন্তর্জাতিক পদ্ধতি, অশ্ব ক্ষমতা এইচপি ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসা হচ্ছে 1 কিলোওয়াট মানে কি বলতো। 1 কিলোওয়াট ইকুয়াল টু কত এইচপি, এটা জানতে হবে না? তাহলে কি করবা বলো, 1000 রে ভাগ করবা কত দিয়া, 746 দ্বারা, তাহলে হয়ে গেল। তাহলে কত হয় উত্তর, 1.34, 1.34, 1.34 এইচপি, এটা হচ্ছে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট ইকুয়াল টু 1.34 এইচপি, অশ্ব ক্ষমতা। এবার আসো এইটাতে, দেখো তো, আমরা একটু আগে পড়ছি, এটা একটু পড়লাম। ডাব্লিউ, ডাব্লিউ মানে কি, কাজ। আচ্ছা, কাজ মানে কি পড়ছিলাম বলো তো, টর্ক ইনটু কৌণিক সরণ পড়ছিলাম না, কৌণিক সরণ, এটা প্রথম দিকে পড়ছিলাম, বাই টি, মানে প্রথমে ক্লাসের প্রথমের দিকে। এখন বলো কৌণিক সরণ বাই টি মানে কি, কৌণিক বেগ। টর্ক ইনটু কৌণিক বেগ, এটা মানে কি, এটা মানে হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ। তাহলে কি হবে, টাও ইন্টু ওমেগা, টাও ইন্টু ওমেগা, কৌণিক বেগ, মনে থাকবে? আচ্ছা, এখন আসো আরেকটা জিনিস তোমাদের শিখাই দিই। আহ এটা দিয়ে দেখো, এই যে পি ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কি, এমজিএস, এমজিএস বাই টি লেখা যায় কি না, লেখা যায়, ঠিক আছে। এখন বলো, একটু আগে পড়ছি কি, এ পি ইকুয়াল টু এফ বি, এটা পড়ছি না, এটা পড়ছি। এফ মানে কি বলো তো, এমজি, এমজিভি লেখা যায় কিনা বলো। কারণ কি, এফ মানে এম এ না, বল মানে কি এম এ, এর জায়গায় আমরা কি দেখলাম, এর জায়গায় আমরা জি দিলাম, তাহলে কি এমজিভি, এটা দিয়ে কিন্তু অঙ্ক আছে, ম্যাথ আছে এটা দিয়ে, এবং মেডিকেলে আসছে অনেকবার, এটা দিয়ে ম্যাথ আসছিল, বুঝছো? আচ্ছা, আচ্ছা, এবার আসো কর্মদক্ষতা, 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 কর্মদক্ষতা মানে কি, ইটা, ইটা ইকুয়াল টু কি, E2/E1 ইন্টু 100%, কর্মদক্ষতা। তাহলে মনে রাখবা যে একটা যন্ত্রের কর্মদক্ষতা 80% মানে কি বোঝায়, যে তুমি যদি 100% শক্তি দাও, মানে 100 একক শক্তি দাও, তাহলে 80 একক শক্তি কি হবে, ব্যবহৃত হবে, আর 20 একক শক্তি অপচয় হবে। একটা যন্ত্রের দক্ষতা 80% বলতে কি বোঝায়, বোঝায় কি বলো, যে 100 একক শক্তির মধ্যে 80 একক শক্তি কি হয়েছে, ব্যবহার করা হয়েছে, আর 20 জুল শক্তি কি হয়েছে, অপচয় হয়েছে, ঠিক আছে। 80 জুল শক্তি পাওয়া গেছে, আর 20 জুল শক্তি কি হয়েছে, অপচয় হয়েছে, এটা তো আমরা বুঝি, তাই না? তাহলে 80 জুল বলতে কি বোঝায়, এটা কিন্তু মাঝে মাঝে আসে। আচ্ছা, যেমন এই যে মেডিকেলে দেখো দুইবার আসছে এই কোশ্চেনটা, যে 15 ওয়াট শক্তি বলতে কি বোঝো, 15 ওয়াট শক্তি মানে কি, 15 ওয়াট শক্তি মানে কি বলো, যে 15 জুল কাজ করা হয় কতটুকু সেকেন্ডে, 1 সেকেন্ডে। কারণ কি, পি ইকাল টু কি, ডাব্লিউ বাই টি, তাই না? তাহলে 15 ওয়াট শক্তি মানে কি, 1 সেকেন্ডে তুমি কি করছো, 15 জুল কাজ করছো, 1 সেকেন্ডে 15 জুল কাজ করছো, ঠিক আছে। এটাই হলো কি, তোমার 15 ওয়াট শক্তি। তাহলে 80% দক্ষতা মানে কি, 100 একক শক্তি তুমি দিছো, তার মধ্যে 80 জুল কি হয়েছে, ব্যবহার হয়েছে, আর 20 জুল অপচয় হয়েছে, এটাই, মনে থাকবে?
আচ্ছা, তাহলে আমরা দেখো, আমরা কিন্তু শক্তি বা ক্ষমতার ক্ষমতার কতগুলো একক পাইলাম বলো তো? ক্ষমতার কতগুলো একক পাইলাম? একটা পাইলাম জুল পার সেকেন্ড, একটা পাইলাম ওয়াট, একটা পাইলাম এইচপি। এই তিনটাই কিন্তু তোমার কি ক্ষমতার একক। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো লাস্ট এটা টপিকটা, লাস্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল। এরপর আমরা অঙ্ক করব। ঠিক আছে? সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল। আচ্ছা, এখন এর পার্থক্য জানতে হবে, সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীলের পার্থক্য। তাহলে মনে রাখবা, সংরক্ষণশীল বল মানে কি, যে কোনো বস্তুর উপর কোনো কাজ করলে সেটা কি হয়, পুনরায় আগের অবস্থানে ফিরে আনা যায়। অর্থাৎ এখানে মূলত তুমি কাজ করার পরে সেটাকে কি করতে পারবা, আগের অবস্থায় ফিরে আনতে পারবা। বুঝতে পারছো? এটা হলো সংরক্ষণশীল বল। তো যেহেতু এটাকে পুনরায় পুনরায় কি করা যায়, কাজকে প্রাথমিক অবস্থায় আনা যায়, পুনরায় কাজকে প্রাথমিক অবস্থায় আনা যায়, তাহলে কি হবে বলো? কৃতকাজ কি হবে? কৃতকাজ শূন্য হবে, কারণ আগের অবস্থায় তুমি নিয়ে আসছো, এজন্য কি কৃতকাজ শূন্য। আর অসংরক্ষণশীল বল মানে কি, এখানে তোমার পুনরায় কাজকে প্রাথমিক অবস্থায় আনা যাবে না। কি আনা যাবে? আনা যাবে না। কারণ কি? কারণ এখানে কিছু তোমার অপচয়কারী বল আছে। কি আছে? অপচয়কারী বল আছে। তাহলে মনে রাখবা, অসংরক্ষণশীল বলটাকে আনা যাবে না, এবং কৃতকাজ কি শূন্য হবে না। কৃতকাজ শূন্য হয় না। ঠিক আছে? শূন্য হয় না। আচ্ছা, অস সংরক্ষণশীল বলটা শুধুমাত্র এর অবস্থানের উপর নির্ভর করে। শুধুমাত্র লেখো, শুধুমাত্র অবস্থানের উপর নির্ভরশীল। অবস্থানের উপর নির্ভরশীল। আর এইটা শুধু অবস্থানের উপর নির্ভর করবে না। ঠিক আছে? শুধুমাত্র অবস্থানের উপর কি করে না, নির্ভর করে না। আচ্ছা, তারপরে আহ যেহেতু তোমার কৃত কাজকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সো এখানে কি যান্ত্রিক শক্তির যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কি হবে? নিত্যতার সূত্র প্রযোজ্য হবে। কি হবে? পালিত হবে। ঠিক আছে? পালিত হবে। আর এখানে পালিত হয় না, এখানে পালিত হয় না। তাহলে এটা উল্টাটা হবে আর কি। ঠিক আছে? দেখো, হ্যাঁ, সংরক্ষণশীল বল কিন্তু শুধুমাত্র কার উপর নির্ভর করে বলো? অবস্থানের উপর নির্ভর করে। আর অসংরক্ষণশীল বলটা অবস্থানের উপর নির্ভর করে না, শুধুমাত্র কার উপর নির্ভর করে? পথের উপর। কার উপর নির্ভর করে বলো? পথের উপর নির্ভর করে। মনে রাখবা এটা, যে অসংরক্ষণশীল বলটা পথের উপর কি করে, নির্ভর করে। তাহলে অসংরক্ষণশীল বলটা পথের উপর নির্ভর করে। তাহলে যেটা অসংরক্ষণশীল বল, সেটা কিন্তু পথের উপর নির্ভর করবে, কিন্তু সংরক্ষণশীলটা শুধুমাত্র কার উপর নির্ভর করে? অবস্থানের উপর। এগুলা কেন বারবার বলতেছি, অবজেক্টিভে কিন্তু প্যাচ খাবা। এই জন্য কি পয়েন্ট গুলো মনে রাখতে হবে, যে অন্তত পয়েন্ট গুলো মনে রাখতে পারলে তুমি অ্যান্সার করতে পারবা, নিচের কোনটি সঠিক কোনটি সঠিক নয়। এরকম প্রশ্ন কিন্তু অনেকবার আসছে এখান থেকে। সো মনে রাখতে হবে। এখন আসো, সংরক্ষণশীল বলের উদাহরণ কি কি আছে? উদাহরণ, এক নম্বর উদাহরণ কি? অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। অভিকর্ষ বা মহাকর্ষ বল। ঠিক আছে? দুই নাম্বার হচ্ছে তড়িৎ বল। কি বল? তড়িৎ বল বা বৈদ্যুতিক বল। তিন নাম্বার হচ্ছে চৌম্বক বল। কি? চৌম্বক বল।
আচ্ছা, 4 নাম্বার কি? আদর্শ আদর্শ স্প্রিং এর আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল। বিকৃতি প্রতিরোধী বল। ঠিক আছে। অভিকর্ষ বা মহাকর্ষ বল, তড়িৎ বল, বৈদ্যুতিক বল, চৌম্বক বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল। আর অসংরক্ষণশীল বল কি কি আছে বলো? অসংরক্ষণশীল। আচ্ছা, মনে রাখবো অসংরক্ষণশীল মানে কি? এখানে অপচয়কারী বল থাকে। কি থাকে? অপচয়কারী বল থাকে। অপচয়কারী বল থাকে। ঠিক আছে। তাহলে কি কি হবে বলো তো অপচয়কারী বল থাকলে? যেমন ঘর্ষণ বল, এটা একটা অপচয়কারী বল। ঘর্ষণ বল, সান্দ্র বল, তারপর তোমার সবল এবং দুর্বল নিউক্লিয় বল। সবল ও দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয় বল। তাহলে ঘর্ষণ বল, সান্দ্র বল, সবল এবং দুর্বল নিউক্লিয় বল, এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। মনে থাকবে। আর সংরক্ষণশীল বল কোনটা? অভিকর্ষ ও মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল। মনে থাকবে। এবার আসো আমরা অঙ্ক করি কয়েকটা। কিছু অঙ্ক এখন করব, বাকিগুলো আমি তোমাদের যখন যাবো বাসা তখন করাই দিব নি। হ্যাঁ, আপাতত কয়েকটা অঙ্ক করি জাস্ট। তো উদাহরণগুলো তো লেখছো নাকি? লেখা শেষ হলে বলো। এগুলো লিখছো? আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করি। যেমন দেখো, আহ সিরাজের সিরাজ সাহেবের ভর 20 কেজি। তিনি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত? তার সম্পাদিত কাজের পরিমাণ কত? ঠিক আছে এটা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে বলো তো? এখানে কি কি দেওয়া আছে? 20 কেজি ভর দেওয়া আছে, একটা সেন্টিমিটার দেওয়া আছে, এবং কি দেওয়া আছে? 20টা সিঁড়ি দেওয়া আছে। তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। কি? এফ এস। এফ মানে কি? এই এফ এস আমরা কি লিখতে পারি? এম জি এস লিখতে পারি না? লিখতে পারি। তাহলে খেয়াল করো। আচ্ছা, তাহলে এম এম মানে কি? ভর 20। জি মানে কি? 9.8। আর এখানে দেখো কি দেওয়া আছে? সেন্টিমিটার, মানে এখানে দূরত্ব কত হবে? এস মানে কি? দূরত্ব। তাহলে 20 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার। তো এটাকে কি করতে হবে? মিটারে নেওয়া লাগবে। মিটারে নিবা কিভাবে? 100 দ্বারা ভাগ করে। তাহলে 0.25। কয়টা সিঁড়ি পার করছে? 20টা সিঁড়ি, তাহলে 20 দ্বারা গুণ করো। তাহলে কি তোমার দূরত্বটা বের হয়ে গেল। ঠিক আছে। তাহলে 0.25 × 20 কত হয় এখন দেখো? উত্তর কত হয়?
কত হয় বলো? 20 গুণ 20 কত? 400। 400 × 9.8। আচ্ছা, 0.25 মানে কি বলো? 1/4। তাহলে এটা কাটো, তাহলে কত হয়? 100। তাহলে 100 × 9.8 কত? 980। দেখো কত ইজিলি করা গেল। ঠিক আছে। হ্যাঁ, 980 না 98? এই 98 কিভাবে হয়? নয়শো ও, আশি আচ্ছা। এই যে 4 দ্বারা কাটলে 100 হয় না এখানে? আচ্ছা, এখন দেখো এটা দেখো। দেখো 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে রাখতে কাজের পরিমাণ কত হবে বলো? এখানে কোশ্চেনটা পড়ো। 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখলে কাজের পরিমাণ কত হবে? এখানে কি কাজ হবে কোনো? কাজ হবে না, কারণ কি বলতো? শুধুমাত্র ধরে রাখছে। এখানে কি স্মরণ হইছে? স্মরণ তো হয় নাই। স্মরণ না হলে কি হবে? এখানে তোমার স্মরণটা জিরো, কাজও কি হবে? জিরো হবে। শেষ। কাজও হবে জিরো। আচ্ছা, এরপরে দেখো। দেখো 100 কেজি ভরের একটি ব্যক্তি 6 মিটার লম্বা একটি সিঁড়ি বেয়ে নিচে নামলো। একটি সিঁড়ি বেয়ে নিচে নামলো। ঠিক আছে। ভূমির সাথে সিঁড়ি ভূমির সাথে সিঁড়ি 30 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে অবস্থিত হলে অবস্থিত হলে কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ কত বের করো। তাহলে 100 কেজি ভরের একটি ব্যক্তি 6 মিটার লম্বা একটি সিঁড়ি বেয়ে নিচে নামলো। ভূমির সাথে সিঁড়ি 30 ডিগ্রি কোণে অবস্থিত হলে কাজের পরিমাণ কত হবে? একদম সহজ, তাই না? F(s)cos θ কি হবে? F(s)cos θ, W = F(s)cos θ। এফ এর মান কত? এফ এর মান দেওয়া আছে? দেওয়া নাই, তাহলে কি করতে হবে? এখানে এফ মানে কি? এফ মানে হলো mg। তাহলে কি হবে? mg(s)cos θ। ঠিক আছে। এফ মানে কি? mg না? তাহলে এম এর মান কত? 100। জির মান কত? 9.8। এস এর মান কত? 6 মিটার। cos 30 ডিগ্রি, cos 30 মানে কি? 1/√3/2, √3/2। সরি, এখানে এখানে বলছে, ও সরি সরি, এখানে দেখো। এখানে একটা জিনিস তোমার কি কি বলছে বলো। ভূমির সাথে কি? ভূমির সাথে সেটি কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে। তাহলে কি হবে? এখানে কি cos 30 হবে? cos 30 তো হবে না। ভূমির সাথে আছে, ঠিক আছে। ভূমির সাথে কি 30 ডিগ্রি কোণে আছে? ভূমির সাথে কি 30 ডিগ্রি কোণে আছে? তো এখানে কি হবে? 90 - 30 হবে। 90 - 30, তাহলে হবে 60 ডিগ্রি। কত হবে? 60 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হবে। বুঝতে পারছো? তাহলে এখন করো। এখন করতে পারবা, দেখো। এখানে তুমি যদি এখানে উপাংশের মানটা নিতা, এখানে sin 30 হইতো। তোমার লাগবে cos এর মান। তাহলে cos কত হবে? 60 ডিগ্রি হবে। ঠিক আছে। কারণ ভূমির সাথে আছে না। তো sin 30 হয়তো। sin 30 তো দিলে হবে না, এখানে লাগবে কি? cos এর মান। তাহলে 100 × 9.8 × 6 cos 30 মান কত? 1/2। তাহলে কত হয় দেখো, এখানে কাটলে হয় 3। তাহলে 300 গুণ 9.8 কত হয়? 2940। 2940 জুল। ঠিক আছে, এটা উত্তর। আচ্ছা, এরপরে দেখো।
এই কোশ্চেনটা মেডিকেলে আসছিল, সেটা হলো 500 গ্রাম ভরের একটি বস্তুতে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগ করায় প্রয়োগ করায় 1 মিটার দূরত্বে সরে গেল। হ্যাঁ, কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ, দেখো এখানে কিন্তু ভর দেওয়া আছে, ঠিক আছে, বলা আছে স্থির অবস্থান থেকে। তাহলে কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ এস। এখানে তো তোমার থিটার মান দেওয়া নাই, থিটার মান না দেওয়া থাকলে কি থিটার মান বসানো দরকার আছে? দরকার নাই। এফ এস, এফ এর মান কত দেওয়া আছে? 2 নিউটন। এস এর মান কত? 1 মিটার। তাহলে শেষ, এইটাই উত্তর। এখন তুমি যদি 500 গ্রাম দেওয়া আছে, এখন তুমি এটা এমজিএস দিয়ে করো তাহলে তো করতে পারো, তবে এমজিএস দিয়ে করা দরকার নাই তো। এটা ডাইরেক্ট তোমার বলের মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, তোমাকে আর কিছু করা লাগতেছে না এখানে নতুন করে। তাহলে কত হবে? 2 জুল হবে। আর যেহেতু এটা তোমার আহ স্থির অবস্থান থেকে বলা আছে, তো এখানে তোমার হচ্ছে জির মান খাটবে না। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণটা খাটবে না, তো জির মান নিয়ে তো লাভ নাই। এখন আসো এটা করো। দেখো, ডাব্লিউ ইকুয়াল টু কি? হাফ কে এক্স স্কোয়ার। এটা দিয়ে আমরা অঙ্ক করবো এখন। কিভাবে অঙ্ক আসছে দেখো, এখানে তোমার সবকিছু দেওয়া থাকবে। বিশেষভাবে দেখো, এই অঙ্কটা ইসাক স্যারের বই আছে, এই অঙ্কটা করতে পারলে অনেক কিছু শিখতে পারবা। যেমন লেখো, আনুভূমিকের তল সাথে আনুভূমিকের সাথে তোমার একটি বস্তুকে স্প্রিং এর সাথে যুক্ত করা হলো, স্প্রিং এর সাথে যুক্ত করা হলো, ঠিক আছে। 2.4 নিউটন বল দ্বারা সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থা থেকে স্প্রিংটিকে স্প্রিংটিকে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। তাহলে স্প্রিং দ্বারা কৃত কাজ কত হবে? স্প্রিং দ্বারা কৃত কাজ, তাহলে এখানে কি বের করতে হবে আমাদের? কৃত কাজ মানে কি এটা? এখন কি স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে? তুমি বলো। স্প্রিং ধ্রুবকের মান কিন্তু দেওয়া নাই, এটা বের করতে হবে। কে ইকুয়াল টু এফ বাই এক্স, এটা দ্বারা বের করতে হবে। এফ এর মান কত? 2.4। আর এক্স এর মান কত? এক্স এর মান 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার মানে কি? 0.03। ঠিক আছে। এখন তোমাকে এখান থেকে কি বের করতে হবে? এক্স এর মানটা বের করতে হবে আগে, কে এর মানটা বের করতে হবে আগে। তাহলে কে ইকুয়াল টু এফ বাই এক্স, তাহলে উত্তর কত হয় এখানে বলো? তুমি কিন্তু হিসাব করে বলতে পারবে কত হয়। দেখো, 3 দ্বারা 24 কাটলে কত হয়? 8। 3 দ্বারা 24 কাটলে কত হয়? 8। তাহলে কত হবে? 80 হবে। কত হবে? 80। কেমনে বুঝলা? তুমি যে তুমি যে ইয়া দ্বারা গুণ করো। হ্যাঁ, পূর্ণ সংখ্যা বানাও। পূর্ণ সংখ্যা বানালে কি করতে হবে? 100 দ্বারা গুণ করো আগে। 100 দ্বারা গুণ করলে কি হয়? এটা হয় না? এটা হয়। নিচে কত হয়? 3, তাই না? 100 দ্বারা গুণ করো, উপরে নিচে 100 দ্বারা গুণ করো, তাহলে পূর্ণ সংখ্যা পাবা। তাহলে কত হয়? এখানে 80 হয়, তাই না? 80 পাইলাম আমরা, তাহলে এক্স কে এর মান পেলাম 80। তাহলে হাফ কে, কে এর মান পেলাম 80 ইন্টু 0.03 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন কত হবে উত্তর বলো? এইটা মানে কি বলো তো? 0.03 হোল স্কোয়ার মানে কত? কে বলতে পারবা? 0.009, 0009। কত? হ্যাঁ, জিরো পয়েন্ট জিরো জিরো মানে দশমিকের পরে জিরো 3টা 0 আর 9 ইন্টু 80 ইন্টু হাফ। তাহলে এখন এই যে এটা কত? 40।
এখন 40 দ্বারা তোমার এটা গুণ করো, ঠিক আছে? কত হয়? 40 দ্বারা গুণ করলে কত হয় দেখো। কারণ 4 নং কত, 36, তাই না? তাহলে কি দশমিক কি কয়টা কমবে? দশমিকের পরে তোমার কি শূন্য কয়টা কমবে? একটা কমে যাবে। তাহলে 0.036, এটা উত্তর। যদিও এত দশমিকের অঙ্ক আসবে কিনা, এত বড় অঙ্ক আসে না যদিও, তাও করে রাখবা। হ্যাঁ, তাহলে দেখো তোমাদের এই যে k = f(x), এটা দ্বারা কিন্তু অঙ্ক আসে f = kx। তোমাকে স্প্রিং ধ্রুবক দেওয়া থাকবে, স্প্রিং ধ্রুবকের মান দেওয়া থাকবে। ধরো তোমাকে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে হচ্ছে 10, এবং সরণ দেওয়া আছে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। বললো বলের মান কত, বল ইকাল টু কত? তাহলে f = কি, কে এর মান দেওয়া আছে 10, আর সরণ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার মানে কি 0.1 মিটার। কত হয় দেখো, ওয়ান, 1 নিউটন। তোর কত, 1 নিউটন। ঠিক আছে, তাহলে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, সরণ দেওয়া আছে, বলের মান চাইছে। বুঝছো? তাহলে এইটা আমরা একটা অঙ্ক পাইলাম, বলের মান। এরপর আসো, 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো। স্প্রিং ধ্রুবক কত হবে? স্প্রিং ধ্রুবক তাহলে কত হবে, k = f/x। এফ এর মান কত, 25 নিউটন। এক্স এর মান কত, 10 সেন্টিমিটার। মানে কি 10/100, কত হয় 0.1 মিটার। মিটার বানাও। তাহলে 0.1 দ্বারা যদি ভাগ করো কত হয় তোমার, 250। একক কি হবে বলো, এককটা হবে নিউটন পার মিটার। একক কি হবে, এককটা কিন্তু খেয়াল রাখতে হবে, অপশনে কিন্তু একক চেঞ্জ করে দিবে। এককটা কিন্তু নিউটন পার মিটার, মনে থাকবে। আচ্ছা, এবার আসো হচ্ছে এটা দেখো, লেখো। 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 50 কেজি/মিটার সেকেন্ড। গতিশক্তি কত? একদম ইজি। ইকুয়াল টু কি, p² / 2m। একটু আগে প্রতিপাদন করছি না, পি মানে কি 50, যে ভরবেগের মান 50 হোল স্কোয়ার। আর ভর কত, ভর দেওয়া আছে 50। তাহলে কত হয় বলো, 50 স্কোয়ার মানে কি, 50 স্কোয়ার মানে 50 × 50/2 × 50। তাহলে কত হয়, 50 50 কাটা, 2 দ্বারা 25, 50 কাটলে কত হয় 25। 25, গতিশক্তি কত, 25। এরকম অঙ্কে আসবে, মনে থাকবে। তাহলে ভরবেগ দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, গতিশক্তি বের করতে হবে। তাহলে মনে রাখতে হবে এটা। তাহলে আরেকটা প্রশ্ন কি, যে ভরবেগ, ভরবেগ 3 গুণ বাড়লে, 3 গুণ বৃদ্ধি পেলে গতিশক্তি কত হবে, 9 গুণ হবে। হ্যাঁ, গতিশক্তি কত গুণ হবে বলো, 9 গুণ। গতিশক্তি 9 গুণ হবে কেন, কারণ হচ্ছে ইকে সমানুপাতিক p²। তাহলে ভরবেগ যদি 3 গুণ বাড়ে, 3 গুণ বাড়লে গতিশক্তি কত হবে, 9 গুণ হবে। কত গুণ হবে, 9 গুণ। মনে থাকবে। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক দেখো, খুবই ইম্পর্টেন্ট। গুলির বেগ, এটা তো করলাম নাকি, এটা এটা তুলে নাও, যে ভরবেগ 3 গুণ করলে গতিশক্তি কত গুণ বাড়ে। আচ্ছা, ইকুয়াল টু কি বলো, ইকুয়াল টু ½ mv²।
ইকে ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু কি, রুট ওভার ইকে, তাই না? এটা আমরা জানি। আচ্ছা, রুট ওভার ইকে ইন্টু টু। আচ্ছা, এখন খেয়াল করো, যদি গুলির বেগ আসে, মনে রাখবা গুলির বেগ, গুলির বেগ যদি তুমি এন গুণ বাড়াও, কত গুণ বাড়াও, এন গুণ বাড়াও, তাহলে ত্বকটা ভেদ করতে পারবে কত? তাহলে ত্বকটা ভেদ করতে পারবে কত বলো, কতগুলা, এন স্কোয়ার, কত, এন স্কোয়ার। তাহলে গুলির বেগ তুমি 4 গুণ বাড়াও, কত গুণ বাড়াও, বেগ 4 গুণ বাড়ালে কি হবে, ত্বকটা ভেদ করতে পারবে কয়টা, 16টা। কয়টা, 16টা। অর্থাৎ গুলির বেগ এন গুণ বাড়াইলে ত্বকটা ভেদ করতে পারে এন স্কোয়ার। মনে থাকবে? আচ্ছা, এটা মেডিকেলে আসছিল, 2বার আসছিল কোশ্চেনটা, যে গুলির বেগ 3 গুণ করা হলে কয়টি তক্তা ভেদ করতে পারে। একই কোশ্চেন 2বার আসছে। গুলির বেগ 3 গুণ করলে, গুলির বেগ 3 গুণ করলে, 3 গুণ করলে তক্তা ভেদ করতে পারে কয়টা, করতে পারে কয়টা, 9টা। কয়টা, 9টা। কারণ 3 স্কোয়ার, 3 স্কোয়ার হবে। আরেকটা প্রশ্ন ইসাক স্যারের বইয়ে আছে, সেটা কি বলতো, 16টি তক্তা ভেদ করতে বেগ কত গুণ করতে হবে, বেগ কত গুণ বাড়াতে হবে। তাহলে কি করতে হবে এখন, ভি ইকুয়াল টু কি, রুট ওভার 16, তাহলে 4 গুণ করতে হবে। ঠিক আছে, 16টি তক্তা ভেদ করতে কি বেগ কত গুণ করতে হবে, বেগ চাইছে কিন্তু এখানে, তো তা উল্টাটা হবে না, উল্টাটা হবে। আচ্ছা, দেখো, এখন এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের অলরেডি বুলেটের অঙ্ক করাইছি, সো আমি এটা আর করালাম নতুন করে, বুলেটের অঙ্ক করানো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু আসছিল যে একটি 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা থেকে পড়লে, উচ্চতা থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্বে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হবে। তাহলে কি হবে বলো, যখন ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত হয়, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কি হয় বলো, গতিশক্তি বিভব শক্তি সমান হয়ে যায় না? হ্যাঁ, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কি হয় বলো, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কি হয়, কি হয়, গতিশক্তি ইকাল টু বিভব শক্তি, গতিশক্তি ইকাল টু বিভব শক্তি। ঠিক আছে, তাহলে কি হবে, এমজিএস, কি হবে, সূত্রটা কি হবে, এমজিএস, এম এর মান কত, 2, জির মান 9.8, এইচ এর মান কত, 10, উত্তর কত হবে, 196 জুল। ঠিক আছে। আচ্ছা, বাকি অঙ্কগুলো আমরা বাসায় যেয়ে করব, সমস্যা নেই। এই অঙ্কগুলো আপাতত রাখো, অনেক লং টাইম হয়ে গেছে, বাকিগুলো আমরা বাসায় যেয়ে সলভ করে দিব, বুঝছো? ওকে, তাহলে যাও, আজকে পর্যন্তই থাকলো।